সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। তো এই কোভিড-19 এর সময়ে তোমরা জানো যে দ্বিতীয় ফেজে বিশেষ করে আমাদের যখন উইন্টার শুরু হচ্ছে তখন আবার আমরা আশঙ্কা করছি যে আমাদের কোভিড-19 আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তো তারপরেও আমরা প্রত্যাশা করব যেন সেটা না ঘটে, সকলেই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমার আজকের যে ক্লাস সেটা আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর এমনকি ডিগ্রি ক্লাসের যারা আছো তারাও আশা করি উপকৃত হবে। কারণ আমরা জানি যে পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান আমরা যাই পড়ি না কেন সেখানে সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংবিধান। তো তার পূর্বে বলে নিই, আমি আব্দুল গনি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 18 বাড়ি ডিগ্রি কলেজ। তো আমরা জানি পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, তিনি তার দ্য পলিটিক্স গ্রন্থে সংবিধানের কথা বলতে গিয়ে যে কথাটা বলছেন যে মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। যদি এরিস্টটলের উক্তি অনুসারে আমরা বলি ম্যান ইজ বাই বার্থ সেলফিশ অ্যান্ড ইগোয়েস্টিক, এবং একই সাথে তিনি বলেছেন যে মানুষ হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিম্যাল। মানুষ জন্মগতভাবেই কে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। এই স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতার কারণেই মানুষ হয়ে পড়ে লোভী, মানুষের বিভিন্ন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে। এই বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিছু নিয়ম কানুন থাকা চাই। এই যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলি হচ্ছে মূলত সংবিধান। তারপর বলা হয়েছে কি মানুষ সামাজিক জীব, পরিবারে, সমাজে তথা রাষ্ট্রে বসবাস করতে গিয়ে মতান্তর করতেই পারে। আমরা মানুষ হিসেবে বিভিন্ন এই যে মতান্তরগুলো আছে সেগুলোকে মিউচুয়াল করা, পরিবেশ স্বাভাবিক রাখার জন্য আমাদের কি দরকার, কিছু নিয়ম কানুন থাকা চাই। এই যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনকে আমরা বলবো সংবিধান, সংবিধিবদ্ধ বিধান। এই সংবিধান শব্দটির আরেকটি বাংলা শব্দ ব্যবহার করা হয় শাসনতন্ত্র, আর সংবিধান শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন শব্দটি আবার এসেছে তোমার ল্যাটিন শব্দ কনস্টিটিউট থেকে। তাহলে কনস্টিটিউট শব্দটির অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে প্রতিষ্ঠা। অর্থাৎ যে সকল নীতিমালার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং পরিচালিত হয় সে সকল নীতিমালার সমষ্টি হচ্ছে সংবিধান। কি বলেছি, যে যে সকল নীতিমালার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয় সে সকল নীতিমালার সমষ্টি হচ্ছে সংবিধান। তো সংবিধানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে এরিস্টটল বলেছেন তার দ্য পলিটিক্স গ্রন্থে, দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দি স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। কি বলেছি, যে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংবিধান হচ্ছে একটি জীবন প্রণালী। সংবিধান হচ্ছে একটি জীবন প্রণালী যা রাষ্ট্র তার নিজের জন্য নিজেই বেছে নিয়েছে। সংবিধানটা কি, সংবিধান হচ্ছে একটি জীবন প্রণালী যা রাষ্ট্র তার নিজের জন্য নিজেই বেছে নিয়েছে, তার পরিচালনার জন্য নিজেই পছন্দ করে নিয়েছে। তাহলে রাষ্ট্র পরিচালিত হয় কার জন্য, রাষ্ট্র পরিচালিত হয় তোমার জনগণের জন্য। তো জনগণ বলা হয়ে থাকে যে মানুষের মন আর আকাশের রং একই কথা। একটু পূর্বে তুমি আকাশের রং যা দেখে এসেছো কিছুক্ষণ পরে সেটা থাকবে না। তেমনিভাবে মানুষ সময়ের পরিবর্তনে কি করে তার চিন্তা চেতনা পরিবর্তন সাধিত হয়। এই যে অবস্থা, এই অবস্থার ফলে কি হতে পারে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এই বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থায় রাখার জন্য কিছু নীতিমালা নিয়ম কানুন দরকার, তাই হচ্ছে সংবিধান। তো আমরা এও বলে থাকি যে পরিবারের সম্প্রসারিত রূপই হচ্ছে রাষ্ট্র। তার মানে কি, পরিবারেরও একটি সংবিধান থাকা চাই। একটি পরিবার যে পরিচালিত হয় সেখানেও কিন্তু কিছু নিয়ম কানুন আছে। যখন সেই নিয়ম কানুনের বাইরে চলে যায় সেই পরিবারে কি প্রবলেম দেখা দেয়। রাষ্ট্র ব্যবস্থাও তাই, রাষ্ট্র ব্যবস্থায়ও কিছু নীতিমালা থাকা চাই। সেই নীতিমালার ভিত্তিতে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে যা জনগণ স্বাভাবিকভাবে মেনে নিবে এবং রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা হবে না, সেই যে তোমার নিয়ম কানুনগুলো তাকেই বলবো সংবিধান। তো সংবিধানের সংজ্ঞা দিতে গিয়ে তোমার বিভিন্ন রাষ্ট্র দার্শনিক বিভিন্নভাবে মূল্যায়িত করেছেন। আমরা অলরেডি এরিস্টটলের সংজ্ঞাটা দেখেছি, আরও কিছু সংজ্ঞা আমরা দেখি। যেমন অস্টিন রেনি
এই অস্ট্রিয়ান রেনি কি বলছেন লক্ষ্য করে দেখো, তিনি বলছেন এ কনস্টিটিউশন ইজ দ্য হোল বডি, এ কনস্টিটিউশন ইজ দ্য হোল বডি অফ ফান্ডামেন্টাল রুলস, হ্যাঁ, অফ ফান্ডামেন্টাল রুলস, মৌলিক নিয়মের, রিটেন অর আনরিটেন, লিখিত হতে পারে অথবা অলিখিত হতে পারে, হ্যাঁ, লিগেল অর এক্সট্রা লিগেল, বিধি সম্মত হতে পারে কিংবা বিধি বহির্ভূত হতে পারে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু হুইচ এ পার্টিকুলার গভর্নমেন্ট অপারেটরস, পার্টিকুলার গভর্নমেন্ট অপারেটরসের মাধ্যমে হতে হবে। তাহলে আমরা যদি বাংলায় পুরোটা বলি তাহলে কি দাঁড়ায়, হ্যাঁ, সংবিধানটা কি, সংবিধান হচ্ছে লিখিত বা অলিখিত, বিধি সম্মত বা বিধি বহির্ভূত সকল মৌলিক নিয়ম কানুন যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে সংবিধানটা কি বলছেন যে এটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, বিধিসম্মত হতে পারে, বিধি বহির্ভূত হতে পারে, কিন্তু সেটা কি শাসনতান্ত্রিকভাবে পরিচালিত। আমরা আরেকটি সংজ্ঞা দেখি, কেসি হুইয়ার নামে একজন রাষ্ট্র দার্শনিক, তিনি সংজ্ঞা দিয়েছেন এরকম, দি কনস্টিটিউশন ইজ দ্য বডি, দি কনস্টিটিউশন ইজ দ্য বডি অফ রুলস হুইচ রেগুলেটস দ্য এন্ডস ফর হুইচ অ্যান্ড দ্য অর্গানস থ্রু হুইচ গভর্নমেন্ট পাওয়ার ইজ এক্সারসাইজড। বাংলা যদি আমরা বলি, একটি দেশের সংবিধান হলো সেই সকল নিয়মাবলী যা রাষ্ট্রের উদ্দেশ্য ও সরকারের ক্ষমতা প্রয়োগকারী বিভাগগুলোকে নিয়ন্ত্রণ করে। সরকারের বিভাগগুলো, উদ্দেশ্য এবং বিভাগগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে। বিভাগ বলতে আমরা কি বুঝি, আমরা জানি যে একটি রাষ্ট্রের 3টি বিভাগ থাকে, কি কি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা আরেকটি সংজ্ঞা দেখব, তোমার অধ্যাপক হারম্যান ফাইনার। অধ্যাপক হারম্যান ফাইনার যিনি গণতান্ত্রিক প্রেক্ষাপটে ব্যাখ্যা দিয়েছেন। আমরা জানি একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য কি লাগে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য অবশ্যই রাজনৈতিক দলের উপস্থিতি অনস্বীকার্য। তাহলে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আরোহণ করে, হ্যাঁ, তখন রাজনৈতিক দল তার দলীয় যে মতাদর্শ, তার দলীয় যে নীতিমালা, তার প্রতিফলন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে করে থাকেন। হ্যাঁ, তাহলে অধ্যাপক হারম্যান ফাইনার তিনি কি বলছেন লক্ষ্য করো, দি সিস্টেম অফ ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন। কি বলেছি, দি সিস্টেম অফ ফান্ডামেন্টাল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ মৌল রাজনৈতিক সংগঠনের নীতিমালাই হচ্ছে সংবিধান। মৌল রাজনৈতিক সংগঠনের নীতিমালাই হচ্ছে সংবিধান। আবার সংবিধানের সংজ্ঞা দিতে গিয়ে বর্তমানে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, যার সংজ্ঞাটাকে বলে থাকি, তিনি হচ্ছেন সিএফ স্ট্রং। সিএফ স্ট্রং কি বলেছেন একটু আমরা দেখি। সিএফ স্ট্রং বলছেন যে এ কনস্টিটিউশন মে বি সেড টু বি এ কালেকশন অফ প্রিন্সিপলস অ্যাকর্ডিং টু হুইচ পাওয়ার অফ গভর্নমেন্ট, the rights of the governed and the relation between the two are adjusted. আমরা বাংলায় বলি, সংবিধান হলো এমন কতগুলো নীতির সমষ্টি যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্ক স্থিরীকৃত হয়। কি বলছে দেখো, সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং এই দুইয়ের মধ্যে সমন্বয় মাধ্যমে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, তিনি সেই নীতিমালাগুলোকে বলেছেন সংবিধান। কে বলেছেন? সিএফ স্ট্রং। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো যে স্যার আমরা সংজ্ঞা কোনগুলো লিখব? পরীক্ষার খাতায় লেখার ক্ষেত্রে যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো তোমরা অবশ্যই এরিস্টটলের সংজ্ঞা এবং সিএফ স্ট্রং এর সংজ্ঞা লিখতে হবে। গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে সিএফ স্ট্রং এর সংজ্ঞা। অবজেক্টিভে যদি প্রশ্ন করে যে তোমার সংবিধানের গ্রহণযোগ্য সংজ্ঞাটি কার, সিএফ স্ট্রং এর সংজ্ঞা। আর যারা একটু বেশি লিখতে চাও সেখানে তোমরা অধ্যাপক হারম্যান ফাইনারের সংজ্ঞাটা উল্লেখ করতে পারো। তো এখন আমরা আরেকটু অ্যাডভান্স হব। তোমার সংবিধান কত প্রকার? সংবিধানের প্রকারভেদ করার ক্ষেত্রে দুটো নীতি ফলো করা হয়। একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে, আর একটা হচ্ছে লিপিবদ্ধ করার নিয়মের ভিত্তিতে। লিপিবদ্ধ করার নিয়মের ভিত্তিতে সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান যেমন আমাদের বাংলাদেশের সংবিধান, অলিখিত সংবিধান যেমন তোমার গ্রেট ব্রিটেনের সংবিধান। হ্যাঁ, লিখিত সংবিধান বলতে আমরা কি বুঝবো? যে সংবিধানের নীতিমালাগুলো, ধারাগুলো লিপিবদ্ধ আকারে, লেখার আকারে থাকে তাকে বলবো আমরা লিখিত সংবিধান। আর যে সকল সংবিধানের ধারাগুলো লিখিত নয়, যুগ যুগ যাবৎ প্রচলিত নিয়ম কানুনের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে, যা রাষ্ট্র
পরিচালনা করছে, রাষ্ট্রের জনগণ স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। যেমন যা বললাম গ্রেট ব্রিটেনের সংবিধান, গ্রেট ব্রিটেন বলতে আমরা বুঝি কাকে বুঝি? সাধারণত বলি ইংল্যান্ডের সংবিধান, কিন্তু আসলে ইংল্যান্ড নয়। গ্রেট ব্রিটেনের বাংলা হচ্ছে যুক্তরাজ্য, ইংরেজিতে বলা হয় ইউনাইটেড কিংডম, সংক্ষেপে বলা হয় ইউকে। এই ইউকে বলতে আমরা 4টি স্টেটকে একসাথে বুঝি। কি কি? ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, এই 4টিকে একসাথে বলা হয় যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনের সংবিধান গড়ে উঠেছে তোমার কি? প্রথাগত বিধানের ভিত্তিতে। প্রথা মানে কি? কাস্টম, কাস্টম, হ্যাঁ, প্রথা। আমরা গ্রামে অনেক সময় বলি না, হ্যাঁ, যে এটা চলে আসছে, যুগ যুগ যাবৎ আমাদের ফ্যামিলিতে চলে আসছে, এটার পরিবর্তন করা যাবে না, মুরব্বীরা বলেন। হ্যাঁ, তেমনিভাবে ইংল্যান্ডের যে সমাজ ব্যবস্থা, ইংল্যান্ডের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানেও যুগ যুগ যাবৎ প্রচলিত রীতিনীতির ভিত্তিতে মূলত তাদের সংবিধানটা গড়ে উঠেছে, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলি কাস্টম। হ্যাঁ, সেভাবেই, এবং তারা সেটা মেনে নিয়েছে। তবে তারপরেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইংল্যান্ডের, সেটি তোমার লিপিবদ্ধ আকারে রাখা হয়েছে। তার ব্যাপ্তি হচ্ছে মাত্র 15 পৃষ্ঠা। যেমন আমরা ম্যাগনা কার্টা বলে একটা সনদের কথা জানি ওদের, ওটা লিপিবদ্ধ আছে এবং সংবিধানের অংশ। তো আমরা সেখানে আর যাচ্ছি না। তো যা বলছিলাম, আমরা কি জানলাম? লিপিবদ্ধ করার নিয়ম অনুসারে সংবিধান 2 প্রকার। কি কি? একটা লিখিত আর একটা হচ্ছে অলিখিত। আর সংশোধনের উপর ভিত্তি করে সংবিধান আবার 2 প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। কি বলেছি? একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান বলতে আমরা কি বুঝি? যে সংবিধানের ধারাগুলো সহজেই পরিবর্তন করা যায়। কি বলেছি? যে সংবিধানের ধারাগুলো সহজেই পরিবর্তন করা যায় তাকে বলা হবে সুপরিবর্তনীয় সংবিধান। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান, যে সংবিধানের ধারাগুলোকে পরিবর্তন করার ক্ষেত্রে একটি জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়, তাকে বলা হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ক্লিয়ার? তো আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। উত্তম সংবিধান তাহলে কোনটি? হ্যাঁ, উত্তম সংবিধান বলতে সাধারণত বোঝায় তোমার সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়র মাঝামাঝি একটা পর্যায়কে বোঝায়। হ্যাঁ, উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। উত্তম সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে সুস্পষ্টতা। হ্যাঁ, সংবিধানের ধারাগুলো সুস্পষ্ট থাকতে হবে। সংবিধানের যে নিয়ম কানুনগুলো লেখা থাকবে, হ্যাঁ, সেটা সুস্পষ্ট আকারে থাকতে হবে। এবং উত্তম সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে লিখিত থাকতে হবে। হ্যাঁ, কেননা ওই যে আগেই বলেছি যে মানুষের মন আর আকাশের রং সমান। আমি সকালে কি বললাম, বিকালে হয়তো এটাকে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, সময়ের প্রতি স্বাভাবিক। হ্যাঁ, সময়ের পরিবর্তনে মানুষের মানসিকতার পরিবর্তন হয়, চিন্তা চেতনার পরিবর্তন হয়। হ্যাঁ, এই যে চিন্তা চেতনার পরিবর্তনের ফলে মানুষ কি করে? হ্যাঁ, তোমার যুগোপযোগী করার চেষ্টা করে কোনো বিষয়কে। হ্যাঁ, তুমি আজ থেকে 5 বছর আগে যেভাবে ভাবতে, যেভাবে চিন্তা করতে, সেই চিন্তাধারা কি এখন আছে? নিশ্চয়ই না। হ্যাঁ, যুগোপযোগী। এই যুগোপযোগিতা, এটা হচ্ছে উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তোমার সংক্ষিপ্ততা। সংক্ষিপ্ততা মানে কি? হ্যাঁ, আমরা অনেক সময় কোনো একটি ছোট্ট বিষয়কে ব্যাখ্যা দিতে গিয়ে এমন হজবরল করে ফেলি, কি বলা হয়েছিল সেটা আমরা মনে করতে পারি না। অনেকটা আমরা টিভিতে কি বিভিন্ন সিরিয়াল দেখি না? দেখবে একটা সিরিয়ালের মাঝে হঠাৎ করে ব্রেক, কি বিজ্ঞাপন বিরতি, এমন বিজ্ঞাপন শুরু হয়, হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান আর নেই। সিরিয়ালের পরবর্তী অংশ যে কখন দেবে অনিশ্চয় অবস্থায়। যখন আবার শুরু হয় আমরা ভুলে যাই আসলে আমরা কি দেখতেছিলাম। হ্যাঁ, তাহলে কোনো বিষয়কে যখন আমরা ব্যাখ্যা দিব, সেই ব্যাখ্যাটা কি হতে হবে? জিস্ট অংশটুকু আসতে হবে। এটা কি বলা হচ্ছে? তোমার সুস্পষ্টতা। হ্যাঁ, এবং সংক্ষিপ্ততা। এবং সংক্ষিপ্ততার ক্ষেত্রে কিন্তু আরেকটি কথা আছে, এমন সংক্ষিপ্ত হওয়া উচিত নয় যেটা দুর্বোধ্য হয়ে যায়। হ্যাঁ, উত্তম সংবিধানে এটা দূষণীয়। দুর্বোধ্য হওয়া যাবে না, সুস্পষ্ট, সহজ সরল প্রাঞ্জল হতে হবে এবং একই সাথে সংক্ষিপ্ত হতে হবে। সংক্ষিপ্ততা এমন হওয়া বাঞ্ছনীয় নয়, যেমন ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি। হ্যাঁ, তোমরা অবশ্যই লেখক মার্ক টুয়েনের নাম শুনেছ। মার্ক টুয়েন একবার করলেন কি, তার প্রকাশকের নিকট একটি গ্রন্থ পাঠালেন, হ্যাঁ, সেলিং এর জন্য। তো এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর প্রকাশকের নিকট একটা চিঠি পাঠালেন। চিঠিটা প্রকাশক পড়লেন। চিঠিটা কি ছিল? চিঠিটাতে ছিল পাতাটায় একটা প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই চিঠিটা দেখার পর প্রকাশক কি করলেন? হ্যাঁ, এটার একটা রিপ্লাই দিলেন লেখককে, মার্ক টুয়েনের নিকট। লেখকের নিকট যে চিঠিটা পৌঁছলো, তিনি খুলে দেখলেন সে চিঠিতে কি আছে? চিঠিতে একটা আশ্চর্যবোধক চিহ্ন। আশ্চর্যবোধক চিহ্ন। প্রশ্ন হলো, তারা এই দুইজন চিঠির মাধ্যমে কি কথাবার্তা বললেন?
সাধারণ মানুষ হিসেবে এটা বোধগম্য হওয়া অস্বাভাবিক, তাই না? তাহলে সাধারণ মানুষের নিকট বোধগম্য হওয়া অস্বাভাবিক এমন বিষয়ে এই সংক্ষিপ্ততা, এটা কিন্তু বলা হয়নি। সংক্ষিপ্ত হতে হবে, কিন্তু জিস্ট কথাগুলো আসতে হবে। তো এখন তোমাদের অবশ্যই কিউরিসিটি যে স্যার তারা কি আলোচনাটা করেছিলেন। আলোচনাটা করেছিলেন, লেখক প্রকাশককে প্রশ্ন করেছেন, আমি যে বইটা পাঠালাম বইটার বিক্রি বাট্টা কেমন, মার্কেটে কেমন চলছে, এটা হলো তার প্রশ্ন। আর প্রকাশক সেটার উত্তর দিয়েছেন লেখককে, সে যে যা ভাবি নাই তার চেয়েও আরো ব্যাপক, অভাবনীয়, অর্থাৎ আশ্চর্যজনক। ক্লিয়ার? তো সেটা হবে করলে চলবে না। সংবিধানকে তোমার উত্তম হতে হলে অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে, একই সাথে দুর্বোধ্যতা পরিহার করতে হবে। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উত্তম সংবিধানের, সেটা হচ্ছে মৌলিক অধিকারের সন্নিবেশ। মৌলিক অধিকারের সন্নিবেশ সেটা কি? মৌলিক অধিকারের সন্নিবেশ হচ্ছে, হ্যাঁ, আমরা আগেই ক্লাস করেছি, অধিকারের ক্লাসে করেছি, সেখানে রাষ্ট্রের জনগণ যে মৌলিক অধিকারগুলো পাবে সেগুলো সুস্পষ্টভাবে সংবিধানে লিপিবদ্ধ আকারে থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে বাক স্বাধীনতা। মৌলিক উত্তম সংবিধান হতে হলে অবশ্যই সেখানে বাক স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে। আমি তোমাদের মূল পয়েন্টগুলো বললাম, এছাড়া আরও অনেকগুলো আছে, তোমরা তোমাদের বইগুলো পড়লেই বাকিগুলো পেয়ে যাবে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সংবিধানের উৎপত্তিগত ব্যাখ্যা, সংবিধানের প্রামাণ্য সংজ্ঞা। কি বলেছি? 1 নম্বর আলোচনা করেছি সংবিধানের উৎপত্তিগত ব্যাখ্যা, 2 সংবিধানের প্রামাণ্য সংজ্ঞা, 3 সংবিধানের প্রকারভেদ, 4 উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। তোমরা অবশ্যই সেগুলো আশা করি মনোযোগ দিয়ে শুনেছ, বাসায় বাকিগুলো পড়ে ফেলবে। হ্যাঁ, তোমাদের যে বইগুলো আছে যে কোনো বই থেকেই পড়ে ফেলতে পারো, সব বইগুলোতে এই বিষয়গুলো আছে। তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা লিখে নাও। বাংলাদেশের সংবিধান কি একটি উত্তম সংবিধান? বাংলাদেশের সংবিধান কি একটি উত্তম সংবিধান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর। বাড়িতে কাজটা করবে। বাংলাদেশের সংবিধান কি একটি উত্তম সংবিধান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো। লিখেছ? আচ্ছা, ভেরি গুড। তো শেষে তোমাদের এই কথাই বলতে চাই, তোমাদের সুবিধার্থে আমি, তোমরা জানো আগের ক্লাসেও বলেছি যে একটি ইউটিউব চ্যানেল করেছি যার নাম হয়েছে AGView, AGVIEW। এটা লিখে সার্চ দিলে তোমার মনোগ্রামে যেখানে আমার ছবিটা দেওয়া আছে সেখানে ক্লিক করবে, হ্যাঁ, তাহলে ক্লাসগুলো সব চলে আসবে। আর নিয়মিত আমার ক্লাসগুলো পাওয়ার জন্য, তোমরা নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবে, তাহলেই তোমরা পরবর্তী ক্লাসগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা মনোযোগ দিয়েছো ক্লাসে। এখন বাড়িতে পড়াশোনা করবে, খাতায় লিখবে, যত বেশি লিখবে তত বেশি তোমার খোরদার হবে। তোমার মেধা নিজেকে নিজেই যাচাই করার জন্য নিজেই পরীক্ষক হিসেবে কাজ করবে, ইনশাল্লাহ তোমরা সফল কাম হতে পারবে। অ্যাট লাস্ট একটি কথাই বলতে চাই, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। ভালো থাকবে সবাই।